কিভাবে আমরা খাদ্যের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে একটি ছোট টমেটোকে একটি 1 কেজি 1/2 কেজি সাইজের টমেটোতে পরিণত করব, পানির ইঞ্জিনিয়ারিং করা এমনভাবে যেটা এই টমেটো পানি শোষণ করে একটি ছোট টমেটো একটি বড় টমেটোতে পরিণত হবে। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আমরা আল্লাহর একটি ওয়াদার কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। পবিত্র কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিকে তাদের ব্যভিচার, অনাচার, অন্যায়ের জন্য ধ্বংস করেছেন। সামুদ জাতি, তারা মানুষকে ওজনে কম দিত। এখন দেখুন, ওজনের কম জিনিসটাকে আমরা ব্যাখ্যা বিভাগ করতে পারি যে স্কেলে মাপতে কম দিতে পারি, অথবা আমি যা প্রাপ্য তার চেয়ে কম পাচ্ছি, সেটাও ওজনে কম দেওয়া। যেমন ধরুন, আমি যে দুধটা আপনার থেকে কিনলাম, গরুর দুধ, সেই দুধে যদি আমি পানি আগে থেকে মিশিয়ে দেয়া হয়, তাহলে আমি আসলে পক্ষান্তর ওজনে কম পেলাম। যতটুকু আমার প্রাপ্য ছিল দুধ ওই মূল্যে, তার চেয়ে কম পেলাম, বিনিময়ে কিছু পানি পেলাম। একইভাবে আপনি দেখুন, এখন হাইব্রিড যে ফসলগুলো, যে বেগুনগুলো, যেই টমেটোগুলো, যা কিছু আমরা খাদ্য দেখি, যে চাল ডাল, দানাগুলো বড় আকৃতির, পেঁয়াজগুলো ছিল, আমি যখন ছোট বয়সে ছিলাম পেঁয়াজের সাইজ ছিল হয়তো একটা 5 বর্গ সেন্টিমিটার, এখন একটা হয়ে গেছে 20 বর্গ সেন্টিমিটার। এক একটা পেঁয়াজের ওজনই হয়ে গেছে 1/2 কেজি। তো হলো কিভাবে? মাটি কি আগের চেয়ে বেশি উর্বরতা পেয়েছে, না সেখানে ওই একটি গাছের যে পরিমাণ সার বা নাইট্রোজেন শোষণ করার কথা তার চেয়ে বেশি সে শোষণ করছে? আসলে তা না। তাকে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যে সে যাতে পানিটা বেশি শোষণ করতে পারে, তার শরীরে সে পানি যাতে বেশি ধারণ করতে পারে। পানিটা বিনামূল্যে পাওয়া যায়, পানিটা সস্তায় পাওয়া যায়, সেচ করতে সস্তায় পাওয়া যায়। একটি ব্রয়লার মুরগি, যেটাকে মাংসের জন্য তৈরি করা হয়, আর একটা হচ্ছে লেয়ার মুরগি, যেটা ডিম পাড়ার জন্য। তো দুইটাতেই ভেজাল। একটা মুরগি ডিম 20-25 দিন ডিম পাড়ার পর তার একটা ব্রেক পিরিয়ড থাকে, সে আবার শক্তি সঞ্চয় করে আবার সে ডিম পারবে, আবার হয়তো একটা সাইকেলের পরে। দেশে ক্রমাগত 365 দিন ডিম পেড়ে যাচ্ছে, কোনো কোনো সময় একই দিনে 2টা করে ডিম পেড়ে যাচ্ছে। এটার কারণ কি? কারণ তার হরমোন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আর ওই ডিমটা আমরা যখন খাচ্ছি, আমাদের হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা, একজন মানুষ যতটুকু না মোটা হওয়া দরকার, হরমোন ইমব্যালেন্সের কারণে আমাদের মহিলারা মোটা হয়ে যাচ্ছে। একটি সুস্থ সবল মেয়ে, তার যে যৌবন, তার যে একটা ছেলের যেই যে বয়সে 12-13 বছর বয়সে তাকে দেখতে একটি পূর্ণাঙ্গ বয়স্ক 20-25 বছরের যুবকের মতো দেখা যাচ্ছে। তার শারীরিক কাঠামো, গঠন, আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মুখ অল্প বয়সে শ্মশ্রু আবৃত হয়ে যাচ্ছে। এই ধরনের দুর্নীতি, এটাও এক ধরনের ওজনে কম দেওয়ার একটা পদ্ধতি। যে ফলটি আমি আগে যতগুলা পেতাম তার চেয়ে পরিমাণ আসলে কম পাচ্ছি, কারণ আমাদের সব পানি দেওয়া। ব্রয়লার মুরগির মধ্যে আপনি যখন সিদ্ধ করবেন সব পানি বের হয়ে যাবে। এই যে ওজনে কম দেওয়ার প্রবণতা, এটা করতো সামুদ জাতি। তাদেরকে শোয়েব আলাইহিস সালাম এসে নিষেধ করলেন, তারা শুনলো না। পক্ষান্তরে আল্লাহ একটি বিশাল প্রকট শব্দের মাধ্যমে, শব্দটি কোনো বোমা ছিল না, এটা একটা আওয়াজ ছিল, শব্দ বোমা। ওই আওয়াজে পুরো জাতিটা খড়কুটোর মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ওই কোরআনে ওই শিক্ষাটা নিয়ে এখন আমরা ভালো কিছু না করে আমরা নিজেরা ওইটা থেকে একটা বোমা বানিয়ে ফেলেছি, শব্দ বোমা, যেটা কম বেশি পুলিশ ইউজ করছে ছোট ছোট আকারে, বড় পরিসরে। এই শব্দ বোমা এত পাওয়ারফুল যে একটি শহরকে একটি শব্দ বোমা দিয়ে নিশ্চিহ্ন ধূলিসাৎ করে দেওয়া যেতে পারে। আমরা বিজ্ঞানকে ভালো কাজের চেয়ে খারাপ কাজে বেশি ব্যবহার করছি। আমরা কেমিক্যালের মাংস, পরীক্ষাগারে মাংস উৎপাদন করছি কেন ভাই? আমাদের তো উৎপাদন করার জন্য প্রচুর ঘাস আছে সারা বিশ্বে, তৃণভোজী প্রাণীদের জন্য প্রচুর আছে, কিন্তু আমরা সেটা করব না। আমরা আধুনিকতার মানসিকতায়, বিকৃত মানসিকতার বিজ্ঞানীতে পরিণত হয়েছে। এবং আপনারা জানেন যে বিজ্ঞানীরা সব এখন আর আগের মতো স্বাধীন না, যে স্বাধীনভাবে গবেষণা করে নিজেরা কিছু একটা বানিয়ে ফেলবে। আপনাদেরকে এটাও মনে করিয়ে দিই প্রিয় দর্শক, যে রাশিয়ার, আমেরিকার, চায়নার বহু বিজ্ঞানী
বিভিন্নভাবে অপঘাতে মৃত্যু হয়েছে। রিসেন্টলি যেটা জানা গিয়েছে, আপনারাও জানেন, তারপর অনুষ্ঠানে মনে করিয়ে দিচ্ছি যে বেশ ভালো উদীয়মান বিজ্ঞানী, আমেরিকাতে 10 জন এরকম বিজ্ঞানী হঠাৎ করে মারা গিয়েছে। চায়না তো তাই হয়েছে। কারণ কর্পোরেট বিনিয়োগকারী যারা, তারা বিজ্ঞানকে মুনাফার দৃষ্টিতে দেখে, তারা বিজ্ঞানকে এমন ভাবে ব্যবহার করতে চায় যাতে তারা বেশি আরো মুনাফা করতে পারে। তারা গল্ফের মাঠে গল্ফ খেলবে, আমরা ক্রমাগত 8 ঘন্টার জায়গায় কাজ করার জায়গায় এখন 16 ঘন্টাও কাজ করছি, অনেকে 2টো চাকরি করছি, পরিবারের স্ত্রী চাকরি করছে, প্রাপ্তবয়স্ক সন্তানরা চাকরি করছে, এরপরও পরিবার চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কারণটা কি? কারণটা হলো আমাদেরকে এমন একটি সিস্টেমের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে আবারও আলোকপাত করবো প্রিয় দর্শক। যে সিস্টেমটাতে আমরা এক ধরনের আধুনিক কৃতদাস বনে গিয়েছি। আমাদেরকে এমন এমন সিস্টেমে আমরা এমন এমন পরিষেবা, নতুন নতুন পরিষেবা নিতে বাধ্য হচ্ছি। একসময় আমাদের মোবাইল ছিল, আমরা কথা বলতাম, সেই মোবাইল পরিষেবাতেই দেখুন কত ধরনের এখন জিনিস যুক্ত হয়ে গিয়েছে প্রিয় দর্শক। ইন্টারনেট এখন আমাদের লাগবে, আমাদেরকে এমবি কিনতে হবে, আমাদেরকে বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরকে বিভিন্ন ব্রিজের উপর দিয়ে গেলে টোল দিতে হবে। আমাদের প্রতিদিনের যে খরচগুলো, সেগুলোতে নতুন নতুন ভাগ বসাচ্ছে আমাদের কর্পোরেট পুঁজিপতিরা। বিভিন্ন ধরনের সার্ভিস আপনাকে দিচ্ছে এই নাম করে। মূলত আখের গোছা তাদেরই হয়, তাদেরই আখের গোছা হয়। তারা ফ্রি টাইম, ঘুমের মধ্যেও টাকা তৈরি করছে। আর আমরা না ঘুমিয়ে, সাধারণ জনগণ, আমরা কাজ করতে চাই, কিন্তু অনেক দেশে কাজও নেই। অনেক দেশে মানুষ কি কাজ করবে, তাদের তো মাথার উপরে ছাদই নেই প্রিয় দর্শক। তাহলে এই সমস্যাগুলো আমাদেরকে রেখাপাত করলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ভবিষ্যৎ নাগরিক যারা, আপনার সন্তান, আমার সন্তান, তাদের সাথে আমাদের বসতে হবে। আপনি পিতামাতা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে, আপনার আত্মীয় স্বজন, আপনার ছোট অনুজ যারা, তাদের সাথে বসতে হবে, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সবাই যদি যার যার কর্মব্যস্ততার পরে এসে যার যার মতো বিনোদনে ঢুকে পড়ি, পরিবারের সাথে কনসালটেশন না করি, পরিবারের মধ্যে গণতন্ত্র চর্চা না করি, পরিবারের ছোট বড় প্রত্যেক সদস্যকে যদি অন্তর্ভুক্তিমূলক একটি পরিবার, ইনক্লুসিভ পরিবার হিসেবে যদি গঠন না করি, এবং সেই পরিবারের কোর ভ্যালু যদি নীতি নৈতিকতা না থাকে, আমরা বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারবো না প্রিয় দর্শক। আমরা এও জানি যে বিশ্বের যে যুদ্ধগুলো চলমান আছে, সেই যুদ্ধগুলো বন্ধ করার জন্য প্রত্যেকটা নাগরিক, বিশ্বের বিভিন্ন দেশে আমরা অনুষ্ঠান শুনছি, আমরা তাদের কাছে চিঠি লিখতে পারি, তাদেরকে প্রতিবাদ করতে পারি, অথবা আমাদের যে দেশে বসবাস করছে সেই দেশ সরকারকে চিঠি লিখতে পারি যে যুদ্ধের কোনো সমাধান না, শান্তিতে সমাধান। যেটা আমরা অনেক দেশ এখন বুঝতে পেরেছি, পাকিস্তান সেটা বুঝতে পেরেছে যে যুদ্ধ কোনো সমাধান না। পাকিস্তান একসময় সমরাস্ত্র প্রতিযোগিতা করতে 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 তারা অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে গিয়েছে, জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের এবং ব্যবস্থা তারা করতে পারতো না। আজকে আফগানিস্তানে যে বিশাল শতাব্দী জুড়ে যুদ্ধ বিগ্রহ চলেছে, তার ফলশ্রুতিতে মানুষ এখন আর ওই রাষ্ট্রের উপর নির্ভরশীল না। বাই দা ওয়ে, আফগানিস্তানের অর্থনীতিটি হলো পরিবার ভিত্তিক এবং গোত্র ভিত্তিক অর্থনীতি, এবং বিনিময় প্রথা সেখানে চলে, যে কারণে সেখানে সরকার বদল হোক, রাজা বদল হোক, তাদের অর্থনীতিকে আর ওই রাজা বা সরকার কন্ট্রোল করতে পারে না। তারা ওইরকম একটা সিস্টেম করে নিয়েছে প্রিয় দর্শক। তাদের নিজস্ব লাইভ স্টক আছে, পশু আছে, তাদের প্রোটিনের যোগান আছে, তাদের খামার আছে প্রত্যেকের, তাদের প্রত্যেকের শস্য উৎপাদনের জন্য বা তাদের কোনো বুনন শিল্প, তাদের যে, আপনি হয়তো জানবেন যে আফগানিস্তানের মানুষের যে উলের, ভেড়ার থেকে যে উল হয়, সেখান থেকে তারা পোশাক বুনন, বিভিন্ন ধরনের তাদের কুটির শিল্প, যেটা আমরা বাংলাদেশে বুঝি, এই ধরনের ছোট ছোট শিল্প দিয়ে তারা নিজেকে আত্মনির্ভরশীল করেছে। উলের প্রোডাক্ট তারা তৈরি করছে, লেদার প্রোডাক্ট তারা তৈরি করছে, এবং সেগুলো তারা বিদেশে পাঠাতে হচ্ছে না, তারা নিজেদের মধ্যেই এটা বিনিময় ব্যবস্থার মাধ্যমে তাদের অর্থনীতিটিকে টিকিয়ে রেখেছে। না হলে
আফগানিস্তানে আপনি শুনবেন না মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে। কেন? কারণ তারা এই যে অনুষ্ঠানের প্রথমে বললাম, তারা একটি স্বনির্ভর পারিবারিক এবং গোত্রভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা শিখে গিয়েছে। আফগানিস্তানে তো যুদ্ধের কোনো শেষ নেই। গত শতাব্দী ধরে 1924 সাল থেকে অ্যাংলো আফগান ওয়ার থেকেই যুদ্ধের পর যুদ্ধই চলছে। কিন্তু কোনো সরকার, কোনো রাষ্ট্র তাদের ওই জিনিসটাকে, হ্যাঁ তাদেরকে হয়তো মারতে পারছে, নির্বিচারে বোমাবর্ষণ করতে পারছে বা গুলি করছে, কিন্তু তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা একটি আত্মনির্ভর, পরিবার নির্ভর এবং একটি গোত্র নির্ভর অর্থনীতির দাঁড়িয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা যেদিকে অনেক সময় তাকাই না, সেই দিকটা থেকে আমাদের অনেক সময় শিক্ষার বিষয় আছে। আপনাদেরকে অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে এসে এই একটি অনুষ্ঠানের একটা শিক্ষামূলক এবং আত্ম সচেতনতামূলক বিষয় নিয়ে আপনাদের উপর আলোকপাত করলাম। আশা করি আপনারা এটার দ্বারা উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনারা এর পাশাপাশি এক সময় আপনার এই কথার প্রেক্ষিতে ফিরে যাচ্ছি আরেকটি কথা, যে আমাদের ঘরে ঘরে আমাদের মায়েদেরকে দেখেছি, আমাদের দাদি নানিদেরকে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন যে প্রত্যেক ঘরে সেলাই মেশিন থাকতো। ওনারা সময় পেলে একটু সেলাই করতেন, একটা জামা তৈরি করতেন, উল তৈরি করার জন্য এক ধরনের কাঠিতে উল বুনতেন। এগুলা হারিয়ে গিয়েছে। এগুলার জায়গায় আমাদের হাতে চলে এসেছে এখন স্মার্টফোন, গ্যাজেট। আমাদের চোখকে অন্ধ করে দিচ্ছে, আমরা কোনো স্বাধীন চিন্তা করতে পারছি না। আমাদের চিন্তাটাকেও এখন কন্ট্রোল করে ফেলছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া বা এইসব নাটক বা বিভিন্ন পরের তৈরি করা কন্টেন্ট। আসুন সেখান থেকে বের হয়ে আত্মনির্ভরশীলতার যেই শিক্ষা ইসলাম আপনাকে দিচ্ছে, আপনার ধর্ম দিচ্ছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন কোনো সফরে বের হতেন, কত সুন্দর ওনার জীবন। ওনার সাথে সুই থাকতো, সুতা থাকতো, কিছু উদ্বৃত্ত কাপড় থাকতো, যাতে কোনো ওনার সফরে যদি কোনো ধরনের পোশাকের অথবা জুতার বা কোনো প্রয়োজন হয় অথবা কোথাও কেটে গেলে একটা প্রাথমিক এইড বক্সের মতো থাকতেন আমাদের নবী। কত সুন্দর ওনার পরিকল্পনা ছিল এবং উনি আমাদের জন্য পরিকল্পনা করে রেখে গিয়েছেন। আমরা আত্মনির্ভরশীলতা হওয়ার জন্য যার যে দিক থেকে দক্ষতা আছে সেটা বলবো না, আমি বলবো সবাইকে সব দক্ষতা অর্জন করতে হবে বেঁচে থাকার সংগ্রামে। কারণ মনে রাখবেন প্রিয় দর্শক, একটি কথা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা আমাদেরকে ফিটেস্ট হিসেবে গড়ে তুলি, আমাদেরকে বিশ্বের এই আবহ, এই পরিবর্তনশীল আবহের প্রেক্ষিতে একজন স্বনির্ভর, আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলি। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। আমার সাথে থাকুন, আমাদের এই প্রোগ্রামে চোখ রাখুন বিশ্ব পরিক্রমায়। আমরা আপনাদেরকে বিভিন্ন এপিসোডে বিভিন্ন দিকে আলোকপাত করব। আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে তুলে ধরবেন এবং এই অনুষ্ঠান থেকে এমন কিছু না যে অজানা কোনো কথা বলছি, সবগুলো আমরা জানি, কিন্তু সেগুলাকে একটু ভিন্ন মাত্রায় চিন্তা করার জন্য আজকের এই আয়োজনটি। প্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমাদের সাথে থাকুন। আবারও আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।